স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। মিস্টার আশরাফ আহমেদ, হাউ ক্যান আই হেল্প ইউ? আশরাফ ফিরেও দেখলো না একবার দর্পণের দিকে, ফ্ল্যাগের দিকে দৃষ্টি রেখেই বলল, গতকাল যেটা হয়েছে সেটা ঠিক হয়নি আইনের দিক থেকে, কিন্তু আমার শিয়ার জন্য সেটা মঙ্গলজনক ছিল। শিয়ার জন্য যেটা সঠিক ছিল আমি সেটাই করেছি। ইন ফিউচার এমন কোনো সিচুয়েশন সৃষ্টি হলে আবারও করব। তবু আমি চাই না এইসব কিছুর কারণে শিয়ার স্বাভাবিক জীবনের ফ্লো ব্যাহত হয়। এতটুকু বলে থামে আশরাফ। চেয়ারের পাশে থাকা সুটকেসটা উঠিয়ে দর্পণের দিকে এগিয়ে গিয়ে বলল, দরকার পড়লে আরও দেয়া হবে, যে কোনো মূল্যে গতকালকের ঘটনার সারাংশ বদলে দিতে হবে আমার, কিংবা শিয়ার নাম কোনোভাবেই জড়িত না থাকে। থুতনিতে হাত ঠেকিয়ে বসে থাকা দর্পণ মৃদু হেসে উঠল, বাড়িয়ে দেওয়া সুটকেসটা আশরাফের দিকে এগিয়ে দিল। আশরাফ এবার ভ্রু কুঞ্চিত দৃষ্টি নিক্ষেপ করে দর্পণের দিকে। দর্পণ চেয়ারে গা এলিয়ে বলল, আপনি ওটাকে না মারলেও আমি ঠিকই মারতাম ওকে, কিন্তু নিজের কিছু প্রশ্নের জবাব আদায় করে। হোয়াটএভার, আপনার এই বিষয় নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। জনসমক্ষে আপনার কিংবা সিয়ার নাম আসবে না। শিয়া নয়, ওটা শিয়া শাহ হবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি ভুল সম্বোধন করেছেন। আশরাফ গম্ভীর মুখে বলল। দর্পণ ফের মৃদু হেসে বলল, ভুল এটা নয়, ভুল ছিল আমার প্রথম সম্বোধনটা। মিস্টার আশরাফ নয়, মামা শ্বশুর হবে ওটা, তাই না? বাজে বিরক্তিকর রসিকতায় আশরাফের মেজাজ ধপধপ করে জ্বলে উঠল। দাঁত খিচে বলল, বিহেভিয়র সেলফ। মেজর দর্পণ এহসান, আপনার জন্য শিয়া কত বড় বিপদের সম্মুখীন হচ্ছে এবং হবে ভবিষ্যতে, তা আপনি আন্দাজও করতে পারছেন না। আপনার সাহস কী করে হয় শিয়াকে নিজের সাথে জড়ানোর? দূরে থাকুন ওর থেকে। আমি যদি কখনো হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকি, তা একমাত্র শিয়ার কারণে। ওকে কাঁদিয়ে আমি শান্তির নিঃশ্বাস নিতে পারবো না। তাই নিজ থেকে দূরে সরে যান, নয়তো আমি বাধ্য হব দূরে সরাতে। দুঃখিত, সিয়াকে সুরক্ষিত রাখার অ্যাবিলিটি আমার রয়েছে, তাই তার থেকে দূরে যাওয়ার মতো কাপুরুষতা আমি কখনো করব না। আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন। গনগনে গলায় বলল দর্পণ। আশরাফ ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে গটগট করে বেরিয়ে গেল কক্ষ থেকে। দর্পণ দীর্ঘশ্বাস ফেলে টি শার্ট বদলে ইউনিফর্ম পরে নিজেও বেরিয়ে গেল প্রেস মিটিং এর উদ্দেশ্যে। মেজর ওয়ালিউল্লাহ 15 দিনের ছুটি কাটিয়ে সদ্য ঢুকেছে সেনানিবাসে। প্রয়োজনীয়তার কারণে তাকেও প্রেস মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে। সে কিছুই বুঝতে পারল না কোথায় কি কেন হচ্ছে। হাতের কাগজটিতে দৃষ্টি নিবদ্ধ রেখে দর্পণ মুখস্থ বিদ্যার মতো গড়গড় করে বলতে শুরু করলো, সাঙ্গু নদীর তীরে হওয়া অতর্কিত হামলায় এই পর্যন্ত পাওয়া এভিডেন্স থেকে সেনা সদস্যরা এতটুকু জানতে পারে এটা পূর্ব পরিকল্পিত। নিরাপত্তা বাহিনীরা যতক্ষণে জানতে পেরেছিল ততক্ষণে খুব বেশি দেরি না হলেও একটা ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়ে যায়, যার ফলে 4 জন সেনা সদস্য আহত হয় এবং ঘাতকদের মাঝে 3 জন গোলাগুলির সময় নিহত হন। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। তখন সমন স্বরে কৃতজ্ঞতার আওয়াজ ভেসে আসলো। সাংবাদিকদের মাঝে হঠাৎ একজন প্রশ্ন করলো। দর্পণ সাংবাদিকটির দিকে দৃষ্টিপাত করে মৃদু হেসে বলল, সিলি কোয়েশ্চেন। নিরাপত্তা বাহিনীদের কাজই এমন তথ্য কালেক্ট করা এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখা, এটাই আমাদের ডিউটি, তাই নয় কি? সাংবাদিকটি মুখ ছোট করে বলল, ডোন্ট বি সরি, প্র্যাকটিস মোর জার্নালিজম। তোমার মধ্যে সাহসিকতা রয়েছে, একদিন ভালো কিছু করতে পারবে। ইউ ওয়েলকাম। আজকের জন্য এতটুকুই। ইটস ওভার নাও। দর্পণ মৃদু হেসে বলল। বলেই দর্পণ কনফারেন্স টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে রয়েছে শিয়াশা। এরই মধ্যে কয়েকজন ওয়ার্ড বয় দ্রুত গতিতে স্ট্রেচারে করে কাউকে নিয়ে এলো এমার্জেন্সি ওয়ার্ডে। শিয়াশা রোগীর আগা গোড়া পর্যবেক্ষণ করে শঙ্কিত দৃষ্টিতে তাকায় রোগীর সাথে থাকা মানুষদের দিকে। লোকটার মৃত্যু স্বাভাবিক নয়। সে গলার একপাশে হাত দিয়ে যা বোঝার বুঝে নিল। কিছু বলার জন্যে উদ্যত হলেই কেউ তার হাত চেপে ধরে। শিয়াশা ভ্রুকুচকে তাকায় নিজের পাশে দাঁড়ানো ডক্টর মোহাম্মদ জাফরের দিকে। বহু বছর ধরে এখানে কর্মরত স্বনামধন্য এক ডক্টর। ডক্টর জাফর তারা দিয়ে বলল, রোগীকে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে যাও। ডক্টর নিয়াশা, আপনি এখানটা একটু দেখুন, আমি ওনাকে দেখছি।
শিয়াশার চোখ দুটো জল করে উঠল রাগে। মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার। একজন মৃত ব্যক্তিকে আইসিইউতে নিয়ে তারা ডাক্তার নাকি ডাকাতির প্রমাণ করছে। লোকটাকেই এক দেখাতেই সে বুঝে গিয়েছিল লোকটা আর বেঁচে নেই। বগলের নিচে একটা ইনজেকশন পুশ করে সকলের সামনে জীবিত আছে, তার অভিনয় করবে সকলে। আর কত এবং কোন কোন ক্ষেত্রে করাপশনের দেখা মিলবে। শেষ পর্যন্ত হাসপাতালেও মানুষ এখন কোন ভরসায় হাসপাতালে আসবে? এখানে তো ডাক্তার রূপে ভয়ঙ্কর কিছু কাল সাপ রয়েছে। চিকিৎসার জন্য সুস্থ সবল হাসপাতালে ঢুকলেও বের হয় মুর্দা হয়ে। ভুল চিকিৎসা, সময়ের স্বল্পতা নিয়ে চিকিৎসা করার, রোগীর পুরো কথা না শুনেই সিদ্ধান্ত নিয়ে ফেলা। আদেও যাচাই করে না লোকটা ওই চিকিৎসার জন্য উপযুক্ত কিনা। টাকার জন্য আর কত কিছু করবে মানুষ। শিয়াশার বুঝে আসে না টাকাই কি সব? টাকা এত মূল্যবান, নাকি তার এই ঘাটতি নেই বলে তার কাছে টাকার কোনো মূল্য নেই? বিধ্বস্ত অবিন্যস্ত চিন্তা ভাবনা নিয়েই সে হোয়াটসঅ্যাপে ঢুকলো। বড় ভাই লেখা অ্যাকাউন্টটিতে ঢুকলে নোটিফিকেশন আসে অপর প্রান্তের লোকটিও তাকে নিকনেম দিয়েছে ছোট ভাই। মেজাজ নিজের জায়গায় শিথিল থাকতে পারল না। রাগে গজগজ করে উঠল শিয়াশা। লাস্ট সিন 10 মিনিট আগে। একটা খুদে বার্তাও রয়েছে। কিছুদিন নেটওয়ার্কের বাইরে থাকবো, নিজে খেয়াল রাখবে, গাড়ি ছাড়া বের হবে না। শিয়াশা মুখ বাঁকিয়ে ব্যঙ্গাত্মক করে কয়েকবার বলল শেষের কথাটা। সবাই তাকে বাচ্চা পেয়েছে। সকালে পাপাও বলেছে এই কথা। হাসপাতালে আসার সময় নানু ভাইও এই এক কথা বলেছে। এখন আবার এই মহাশয়। ওহ, অসহ্য। শুনবে না সে কারোর কথা। সে উড়বে ডানামেলা মুক্ত পাখির মতো, যেখানে বাতাবরণে শুধু প্রেমের সুবাস ছড়িয়ে আছে। যা মনে করিয়ে দেয় সে ওই কাঠখোট্টা মানুষটিকে খুব ভালোবাসে। তার সঙ্গ ভালো লাগে, তার ওই মুগ্ধ দৃষ্টি দেখতে ভালো লাগে। ইচ্ছেকৃত এলোমেলো চুলে তার সামনে যাওয়া যেন লোকটির দৃষ্টি আকর্ষণ করতে পারে। রুক্ষ হাতের নমনীয় পরিবর্তন অনুভব করতে পারে। অবুঝ মনটা সবসময় চায় যেন লোকটির মুগ্ধ দৃষ্টিতে সর্বদা সে থাকুক। লোকটি কি বোঝে না সে তাকে কতটা চায়? কেন এত উদাসীনতা তার প্রতি? সে তো খুব করে চায় বর্ষার মেঘমালার আগমনে শিয়ারপন ঘরটির বারান্দায় বিছিয়ে রাখা নরম গদিতে লোকটির বুকে লেপ্টে বর্ষার তরঙ্গ লীলা দেখবে। মাঝে মধ্যে ছুঁয়ে যাবে একে অপরকে, আর সে লাজে মুখ লুকাবে প্রশস্ত ওই শক্তপোক্ত বুকটাতে। শিয়াশা মাথা ঝাড়া দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নিল। ইদানিং সে বিপরোয়া হয়ে যাচ্ছে নাকি? ব্যক্তিটি যে সাংঘাতিক। মেজর ওয়ালি উল্লাহ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, অবাক ভয়ার্থ দৃষ্টি কফিনের নিথর মুখটির দিকে। মুখ থেকে আপনা আপনি অস্ফুট স্বরে বেরিয়ে এলো এক অভিশপ্ত নাম, নাফিস। মেজর ওয়ালি উল্লাহ জানালা ভেদ করে হ্যালিপ্যাডের দিকে এগিয়ে যাওয়া একদল সেনা কর্মকর্তাদের মাঝে মোবাইল হাতে হাঁটতে থাকা ব্যক্তিটির দিকে তাকায়। দৃষ্টিতে তার বিস্ময়, ভয়। হাসপাতালের ক্যান্টিনে বসে আছে নৌমিতা। কাঁটা চামচ মুখে ঢুকিয়ে সন্দেহজনক দৃষ্টি সামনে তাক করে রেখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে অদ্ভুত দৃশ্য। সর্বদা টমবয়ের বেশভূষায় ঘোড়া মেয়েটির গতরে মেরুন রঙা শাড়ির অবস্থান দেখে। কটন সিল্কের শাড়ি কোনোই পর্যন্ত, ব্লাউজ চুলগুলো হাতখোপা করে রাখা। সম্মুখের চিঘারায় খানিক অসন্তোষ লুটোপুটে খাচ্ছে নৌমিতার এমন দৃষ্টির অর্থ বুঝে। নৌমিতা সেই অসন্তোষকে পুরোপুরি অগ্রাহ্য করে নিজের সন্দেহকে সঠিক প্রমাণ করার জন্য তৎপর হয়ে উঠল। চটপটে গলায় বলল, টমবয় থেকে হঠাৎ অন্নপূর্ণা হয়ে গেলে কি করে? বাই এনি চান্স কি প্রেমে পড়েছিস? শিয়াশা খেপে গেল। মুখে তোলা পটেটো ওয়েজেসটা আবার তার জায়গায় রেখে দিল। কপালে কয়েকটা বিরক্তির ভাঁজ নিয়ে বলল, টমবয় বলবি না। আমার চুল কি ছোট? ও কাট দেয়া। কোমর সমান চুল টমবয়দের থাকে না। আর সময়ের স্বল্পতার কারণে টি শার্ট, জগার্স কমফোর্ট ফিল করি, তাই ওগুলোতে অভ্যস্ত। হুটহাট পরে বের হওয়ার যায়। নৌমিতা আসল প্রশ্নের উত্তর পেল না। কিন্তু হঠাৎই পরিবর্তনের কারণ কি? কেন, আমি কি শাড়ি পরতে পারি না? পারবি না কেন? 100 বার পারবি। কিন্তু যেই মেয়ে দিনে 3 বার ওড়নাকে গালবন্ধ করে, এক জায়গায় স্থির বসে না বলে, সেই মেয়ে এমন জিলাপির প্যাচ পরে কিভাবে
কমফোর্ট ফিল চলাফেরা করছে। শিয়াশা থমথমে মুখে বলল। এখন থেকে আমি সবসময় শাড়ি পরবো। নৌমিতার সন্দেহ দৃঢ় হয়। আত্মবিশ্বাসী কণ্ঠে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞাসা করলো, দুলাভাইয়ের নাম কি? মেজর দর্পণ আহসান। ওয়েজেসে কামড় বসিয়ে বলল শিয়াশা। নৌমিতা আশ্চর্যান্বিত হয়ে গেল। চটপটে গলায় কৌতূহলী হয়ে বলল, বাই এনি চান্স এই সেই লোক তো নয় যার ছোট্ট প্যান্ট নিয়ে ছিনিমিনি খেলেছিলি? হুম। মুখ নিঃসৃত শব্দটি বের হওয়ার সাথে সাথে উচ্চস্বরে হাসির শব্দ ক্যান্টিনের ভদ্রতা নীরবতা ভঙ্গ করলো। শেষ পর্যন্ত কিনা প্রেমের শুরু আন্ডারওয়্যার থেকে। আর এক দফা হাসিতে ফেটে পড়ল নৌমিতা। শিয়াশা ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করলো নৌমিতার দিকে। নৌমিতা হাসতে হাসতে বলল, তুই তোর ছেলে মেয়েকে কি গল্প শোনাবি যে তোদের বাবার আন্ডারওয়্যার নিয়ে ছিনিমিনি খেলতে গিয়ে তোদের প্রেম হয়েছে? নৌমিতার চোখে পানি এসে গিয়েছে হাসতে হাসতে। শিয়াশা দাঁত কিরমির করে বলল, এইসব লেম কথা আমি আমার ছেলে মেয়েদের বলবো কেন? কঠুপ। ওকে ওকে কুল। রেগে যাচ্ছিস কেন? আসল কথা বল। এমন মুখ লটকে বসে আছিস কেন? মামু জানতে পেরেছে গতকাল, প্রচুর রাগারাগি করেছে। সে খুশি না। আমার মনে হয় পাপা রাজি হবে না। শিয়াশা মুখ কালো করে বলল। নৌমিতা চমৎকার হেসে বলল, কি এসব বলছিস? সাইফ আঙ্কেল আর তোকে বারণ করবে? তাও আবার এত সম্মানীয় পেশার একজন মানুষকে, যে পেশায় তারা একদিন একনিষ্ঠ কর্মপরায়ণ ছিল। একটাই সমস্যা, তার পেশা। সে একজন নিরাপত্তা বাহিনীর লোক। এই কারণে মামু মানতে নারাজ। কেন? নিরাপত্তা বাহিনীর লোকদের নিয়ে কি সমস্যা? সেটাই তো জানি না। তুই ওভার থিঙ্কিং করছিস। সাহেব আঙ্কেলকে সময় নিয়ে বুঝিয়ে বল, দেখবি সে রাজি হয়ে যাবে। শিয়াশা দীর্ঘশ্বাস ফেললো। চেয়ারে গা এলিয়ে ধিমি কণ্ঠে বলল, হোপ সো। পাপাই এখন আমার একমাত্র ভরসা। রাত 9টা। কলিং বেলের ওপর কেউ অনবরত চাপ প্রয়োগ করে যাচ্ছে। সময়ের স্বল্পতা প্রকাশ করছে কিংবা তারা আছে। শিয়াশা লুকিং গ্লাসে চোখ রেখে সাথে সাথে দরজা খুলে দিল। মেজর ওয়ালিউল্লাহর ঘর্মাক্ত চিন্তিত মুখশ্রীতে খানিক ভাটা পড়ল। জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল মুখে। শিয়াশা প্রগাঢ় হেসে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, হাই আঙ্কেল। হ্যালো প্রিন্সেস, কেমন আছো? আপনার সামনে আছি, একদম ঠিকঠাক। ভেতরে আসুন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? মেজর ওয়ালিউল্লাহ মৃদু হাসে শিয়াশার হাসি মুখ দেখে নাকচ করে বলল, নো প্রিন্সেস, তোমার পাপ্পার সাথে দেখা করতে এসেছি। তোমার পাপ্পা কোথায়? দুপুর থেকে ফোনে ট্রাই করছি, ফোন বন্ধ বলছে। পাপা তো অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে দুপুরের দিকে আঙ্কেল, তাই হয়তো বন্ধ পেয়েছেন। মেজর ওয়ালিউল্লাহ আবারও চিন্তাগ্রস্ত হলো। আবারও জিজ্ঞাসা করলো, তোমার নানু ভাই? অফিসে এখনও আসেনি। খুব প্রয়োজন কি? তাহলে অপেক্ষা করুন, তারা একটু পরেই এসে পড়বে। শিয়াশা বলল। মেজর ওয়ালিউল্লাহ মৃদু হেসে তার মাথায় হাত রেখে বলল, না, তুমি চিন্তা করো না। তোমার পাপা পৌঁছে গেলে তার সাথে যোগাযোগ করে নেব। নিজে খেয়াল রাখবে, কেমন? আমি আসছি। শিয়াশা মুচকি হেসে ঘাড় নাড়ে। মেজর ওয়ালিউল্লাহ বেরিয়ে যায় সেখান থেকে। আশরাফ আসলো তার ঠিক 1 ঘন্টা পরে। হাঁটতে হাঁটতে টাই খুলতে গেলেও খোলে না, সেভাবেই রেখে দেয়। এই কাজ তো তার নয়, যার কাজ সে করবে। দেয়ালে টাঙিয়ে রাখা বিশাল স্ক্রিনে কয়েকজন অতিরিক্ত আটা ময়দা মাথা মহিলার মুখ বরাবর দেখাচ্ছে। সাথে বজ্রপাতের ব্যাকগ্রাউন্ড সাউন্ড স্পষ্ট নির্দেশ করছে এটা স্টার জলসার কোনো সিরিয়াল। মুখে উপটান মেখে 2 রমণী তা হাঁ করে দেখছে। আশরাফ দাঁত কিরমির করে সোফার নিচে মাদুরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে হাঁ করে বসে থাকা মিনির দিকে তাকায়। হাতের ব্লেজারটা সোফায় ক্ষিপ্ত হয়ে ছুঁড়ে মারতেই মিনি আর মৃন্ময়ের ধ্যান ভাঙে। ওদিক চোখ ঘুরিয়ে কিছু খুঁজছে। মিনি গোলগাল তাকিয়ে বোঝার চেষ্টা করছে আশরাফ কি করছে। টিভির পাশে স্তম্ভিত ফুলদানির ভেতরে কিছু খুঁজছে আশরাফ। পরপরই ড্রয়িং রুমের সবকটা ফুলদানির ভেতরে ফুল সরিয়ে দেখতেই কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যায় আশরাফ। মিনি তাড়াতাড়ি করে নিজের জায়গায় ছেড়ে দাঁড়িয়ে যায়।
ভীত সন্ত্রস্ত হয়ে বলে, আইসাই কি শুরু করছেন? ভালো মতো একটু চুপচাপ বইতে পারেন না? আশরাফ জোড়া বেত হাতে ক্ষিপ্ত হয়ে এগিয়ে যায় মিনির দিকে। তোর মতো হতচ্ছাড়ি আশেপাশে থাকলে কে চুপচাপ বসতে পারবে? তোর না কিছুদিন পর পরীক্ষা, তোর কিছুদিন পর বোর্ড এক্সাম, সেটা কি তুই ভুলে গিয়েছিস? তুই বসে বসে স্টার জলসা দেখছিস, আবার মুখে সব কি মেখেছিস। আজ তোর একদিন কি আমার একদিন। মিলি ভয়ে চেঁচিয়ে ওঠে। মৃন্ময়ী ভয়ার্থ দৃষ্টিতে আশরাফকে একবার দেখে নেয়, তারপর এক দৌড়ে নিজের ঘরে চলে যায়। ষাঁড় গরু খেপেছে। মিনি চেঁচিয়ে উঠল, আমি পড়া শেষ কইরা আসছি, আফার কাছে জিজ্ঞাসা কইরা দেখেন। সব সময় এমন খ্যাপাখ্যাপি করবেন না। তুই আবার কথা বলছিস? দাঁড়া। বলেই আশরাফ সোফায় এক ঘা লাগিয়ে দিল। মিনি এক ছুটে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। গটগট করে নিজের ঘরে ঢুকতেই আশরাফের ভ্রু কুঁচকে যায়। অতিরঞ্জিত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে মৃন্ময়ী। তাকে দেখলে যার মুখ অন্ধকার হয়ে যায়, তার মুখে এমন অস্বাভাবিক হাসি দেখে আশরাফের কপালে ভাঁজের সৃষ্টি হয়। সে কিছু বলতে যাবে, তার আগেই মৃন্ময়ী কৃত্রিম ভয়ার্থ হাসি মুখ নিয়ে আশরাফের সামনে এসে দুহাত তুলে কাকতারুয়ার মতো দাঁড়িয়ে যায়। ললাটের বলিরেখা আরো বেড়ে যায় মৃন্ময়ীর প্রথম কাজে। আশরাফের এক ভ্রু আপনা আপনি উঁচু হয়ে যায়। সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করে, এসব কি? আশরাফ আশ্চর্য হয়ে যায়। কোনো ধমকা ধমকি ছাড়াই এই মেয়ে কিভাবে স্ত্রীর দায়িত্ব পালন করতে লাগলো। বাড়তি কোনো কথা বলল না, চুপচাপ কাকতারুয়ার মতো দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উঁচু করে তুলল। কৃত্রিম হাসিযুক্ত মুখটি ইতস্তত ভঙ্গিতে আস্তে আস্তে আঁচল দিয়ে ঘর্মাক্ত মুখটি মুছিয়ে দেয়। পরপরই কপালের দুই গালে পুরুষালী ওষ্ঠের শুকনো স্পর্শ দিয়ে সরে আসে। আশরাফ থমথমে মুখে দেখে যাচ্ছে মেয়েটি ধমকা ধমকি ছাড়া এত ভালো পারফরমেন্স করতে কিভাবে পারে। মৃন্ময়ী চটপটে হাতে শার্ট টাই খুলে লন্ড্রি বাস্কেটে রেখে তোয়ালে ট্রাউজার আর টি শার্ট এগিয়ে দেয়। আশরাফের ভেতরটা প্রফুল্ল হয়ে ওঠে স্ত্রীর একটু সেবায়। প্রফুল্ল মনে ওয়াশরুমে ঢুকে যায়। নিজেকে কেমন বিশেষ বিশেষ লাগে নেংটি ইঁদুরছানার সেবা পেলে। ঠাকুর ঘরে প্রতিমার সামনে এক পায়ের উপর ভর দিয়ে কান ধরে দাঁড়িয়ে আছে বিনোদ। হেলে দুলে অনবরত ফু দিয়ে চলেছে ঠাকুরের আঙ্গুলের মাঝে থাকা ফুলটার উপর। প্রাণপণে চেষ্টা করছে ফুলটা ঠাকুরের হাত থেকে ফেলানোর জন্য। বহু চেষ্টার পরে যখন অসফল হলো, তখন ব্যর্থতার নিঃশ্বাস ফেলে ঠাকুরের প্রতিমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। করুণ গলায় বলল, এবারের মতো ক্ষমা করে দাও, আর জীবনেও তোমার প্রণাম না করে ঘর থেকে বের হব না। দয়া করে এই ফুলটা ফেলে দাও। ঠাকুর ফুল তো ফেললই না, বরং এমন ভাব ধরে মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে যেন সে বিনোদের কোনো কথাই শোনেনি। বিনোদ মুখ ছোট করে রান্নাঘরের দিকে তাকায়। লাল শাড়ি কোমরে গুজে লুচি বেলছে। গর্ভাবস্থায় মেয়ের দেহে জমে যেন মা সুলভ সৌন্দর্য ফুটে উঠেছে মেয়েটির মাঝে। এই লক্ষ্মী তাকে আরো বেশি টানে। কিন্তু ঘরে ঢোকার সাথে সাথেই মেয়েটি তীব্র নিন্দা প্রকাশ করেছে তার প্রতি। কিন্তু সে নাকি খারাপ, আলসে হয়ে গিয়েছে। সকালে ব্যস্ততার কারণে ঠাকুরকে প্রণাম করে যেতে পারিনি, রাগের উৎস সেটাই। শাস্তি হিসেবে ততক্ষণ পর্যন্ত ঠাকুরের সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ঠাকুরের হাতের ফুলটি পড়ছে। আরে এটা কি সিনেমা যে কর্মচারী ফ্যান ধরে বসবে আর নায়কের মাথায় ঠাকুরের আশীর্বাদ স্বরূপ ফুল পড়বে? সে করুণ গলায় ফের ঠাকুরের উদ্দেশ্যে বলল, লাল শাড়ি পরেছ, বুকের ভেতর চৌচির হয়ে যাচ্ছে। এখন আর বসে থাকতে পারছি না, তাড়াতাড়ি ফুলটা ফেলে দাও। ঠাকুরের কাছ থেকে পাত্তা না পেয়ে সে গলা উঁচিয়ে বলল, সকালে অনেক ব্যস্ত ছিলাম লক্ষ্মী, এবারের মতো ক্ষমা করে দাও। মনে হয় ব্যস্ত আছে অন্য কারোর পুজোর ঘরে। চুমু খাওয়ার সময় তো কোনো ব্যস্ততা থাকে না। চুমু ঠিকই খেয়েছিলেন, যত সব বাহানা ঠাকুরের সামনে। ঠাকুর অদৃশ্য বলেই এত অনীহা। যেদিন ঠাকুরের সামনে দাঁড়াতে হবে সেদিন বুঝবেন। লক্ষ্মীও গলা উঁচিয়ে বলল। অন্তর অন্তর আরো কিছু বলবে তার আগেই ছোট পেট মুচড়ে উঠল। সে এক ছুটে দৌড়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। বিনোদ চিন্তিত কণ্ঠে বলল, কি হলো, এভাবে দৌড়াচ্ছ কেন? লক্ষ্মীর জবাব আসলো না। সে নিজের ঘরে ঢুকে গিয়েছে।
বিনোদ তড়িঘড়ি করে ঠাকুরের কাছে আরো 2বার হাত জোর করে ক্ষমা চেয়ে রান্নাঘর গিয়ে গ্যাস বন্ধ করে দিল। নিজের ঘরে ব্যস্ত গতিতে এগিয়ে গেলে ওয়াশরুম থেকে শব্দ ভেসে আসছে। বেসিন আঁকড়ে বমি করছে লক্ষ্মী। বিনোদ তাড়াতাড়ি করে পেছন থেকে জড়িয়ে নিল, নিজের সাথে মাথায় হাত দিয়ে চেপে ধরলে কিছুক্ষণ বাদে বমি করা বন্ধ হয়ে যায় লক্ষ্মীর। কি হলো? হঠাৎ করে এমন শরীর খারাপ হলো কেন? খাওয়ার অনিয়ম করেছো? দুর্বল দেহটি বুকে জড়িয়ে নিয়ে বলল বিনোদ। লক্ষ্মী এবারও উত্তর করতে পারল না দৈহিক দুর্বলতার কারণে। বিনোদ লক্ষ্মীর হাত মুখ ধুয়ে পাঁচা কোলা করে ঘরে নিয়ে গেল। বিছানায় শুইয়ে দিতেই মেয়েটি চোখ মেলে তাকায়। রাতে নিটুল দৃষ্টিতে লক্ষ্মী বিনোদের অন্ধকার হওয়া মুখটি দেখে নেয়। তার কিছু হলেই লোকটির মুখ এমন ছোট হয়ে যায়। লক্ষ্মী দুর্বল হাসি দিয়ে বলল, এত চিন্তা কেন করেন সবসময়? সন্ধ্যা থেকে প্রচুর তৈলাক্ত খাবার খেয়েছি, তাই হয়তো বমি হয়েছে। বিনোদ শান্ত হতে পারে না। ওই দুর্ঘটনার পর থেকে লক্ষ্মীকে নিয়ে তার খুব ভয় হয়। শারীরিক অবস্থা খুব বেশি ভালো যায় না। একটুতেই নাজুক হয়ে পড়ে শরীর। আলগোছে লক্ষ্মীর এক হাত নিজের গালে ঠেকিয়ে মলিন মুখে বলে, তুমি নিজের শরীরের একটুও যত্ন নাও না লক্ষ্মী। সবসময় বলি ডক্টর ম্যাডামের কাছে গিয়ে রেগুলার চেক আপটা অন্তত করিয়ে রাখো, কিন্তু তাতেও তোমার নাকচ। তুমি ছাড়া আমার কেউ নেই লক্ষ্মী, কেন বুঝতে চাও না? আমার জন্য হলেও নিজের খেয়াল রাখো। আয় করতে হলে আমায় বাইরে যেতে হয়, সবসময় সম্ভব না তোমার খেয়াল রাখা। লক্ষ্মী ভ্রু কুঁচকে বলে, এটা কেমন কথা হলো? আমি ছাড়া আপনার কেউ নেই? কে বললো? আপনার মা বাবা ভাই বোন নেই? বিনোদ কথা বলে না। পরনের শার্টটা খুলে আলো নিভিয়ে দেয়। ধীর গতিতে লক্ষ্মীকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধিমি কণ্ঠে বলতে শুরু করলো, আছে তো, কিন্তু ইদানিং তাদের চিনতে পারি না, বড্ড অচেনা লাগে। তারা কেন বুঝতে চায় না আমার ভালো থাকা? তুমি তারা যেমন আমার দায়িত্ব কর্তব্য ভালোবাসার স্থান রয়েছে, তেমনি তুমিও তো আমার দায়িত্ব কর্তব্য ভালোবাসা। একটা মেয়ে তার বাবা মার পরিবার পরিজন ছেড়ে যখন একটা অচেনা ছেলের ওপর ভরসা রাখে চিরদিনের জন্য, অচেনা একটা ঘরে চলে আসে, তখন সেই ছেলের উচিত তার বিশ্বাসের মর্যাদা রাখা। আমি প্রথম থেকেই তো কোঅপারেট করে চলছিলাম, কিন্তু তোমার ভালো থাকাটা তো আমায় নিশ্চিত করতে হবে। ছেলের দায়িত্ব না হয় আমি দূর থেকে পালন করব। আদর্শ ছেলে হয়ে গেলে আমি নিজের কাছে ছোট হব, তোমার কাছে ছোট হব, সমাজের কাছে ছোট হব, আমার গোপালের কাছেও ছোট হব। তার মাকে তার বাবা সুখী করতে পারিনি, এটা শুনতে পারবো না আমি। এই লক্ষ্মী, ঘুমিয়ে পড়েছ? খিদে পেয়েছে? খাবার দেব? না, খিদে পাইনি। তোমার কি খুব বেশি খারাপ লাগছে? আমি একদম ঠিক আছি। বমি করার পর শরীরটা আরো হালকা লাগছে, একটু খারাপ লাগছে না। তাহলে তোমায় দুটো চুমু খাবো। জানোই তো তুমি লাল শাড়ি পরলে আমার চোখ ঝলসে যায়, মাথা ঠিক থাকে না। জোয়ান ছেলেদের কথা ভাবা হলে তাড়াতাড়ি আমার ঘুম ভাঙাও। গর্ধব, অফিস আছে আমার, লেট হলে তোমার আস্ত গিলে খাবো। আপনি তো জেগে আছেন, তাহলে উঠছেন না কেন? কোথায় জেগে আছি আমি? আমার চোখ কি খোলা? চোখ যখন বন্ধ তখন আমি জেগে নেই, ঘুমিয়ে আছি। তুমি তোমার কাজ করো, নয়তো অফিসে না গিয়ে সোজা তোমাদের পঞ্চায়েতের কাছে যাব। আর কি বলবেন? আমি কি দোষ করেছি? বরকে চুমু দিয়ে ঘুম থেকে না উঠিয়ে অন্য ছেলেদের চিন্তায় মশগুল থাকা ব্যভিচারিণীর কথা বলবো? আমি ব্যভিচারিণী? আমি অন্য ছেলেদের কথা ভাবছিলাম। কে বলবো আপনাকে? আমি তো আপনার কথা ভাবছিলাম। সত্যি? গুড। তো আমার কথাই যখন ভেবেছিলে, তাহলে চুমু দিতে সমস্যা কোথায়? চুমু দাও ফটাফট, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর আবার শাড়ি পরবে, তাড়াতাড়ি করো, নয়তো সালিশ ব্যবস্থা করতে হবে। আর নেওয়া যায় না তোমার এইসব অপমান। আমি কি অপমান করলাম আপনাকে? এটা আমার টি শার্ট। তো আমি এখন বললাম এটা আমার টি শার্ট। তুই নিয়েছিস কেন আমার টি শার্ট? তোর জন্য কি এখন আমার লকারও সেফ না? আমার কি তোমার ফকিন্নি মনে হয় যে তোমার লকার হাতাতে যাব? এটা তো মৃন্ময়ী কাল এনে দিয়েছে, তাই পড়েছি। আমি কি জানি এটা তোমার না কার? এই মেয়ে, তুমি আমার টি শার্ট ওকে কেন দিয়েছো? ওটা মনিকে পরলে অনেক ভালো লাগবে, তাই মনিকে দিয়েছিলাম। অনেকগুলো ছিল তো, তাই ভেবেছি আপনি কিছু বলবেন না। হ্যাঁ,
এটাই করবে তুমি? যত জ্বালা আমার হয়েছে, বউ ভাগ্নের কারণে একটা টি শার্টও কিনেও শান্তি নেই। একটা না, অনেকগুলো ছিল তো। চুপ করো। আর যদি দেখেছি দুজনকে আমার টি শার্টের ধারে কাছে ঘেঁষতে, তো খবর আছে। আমায় একটা সাহায্য করবে? পারবো না। প্লিজ মামু, আমার রেপুটেশনের কথা। কি হয়েছে? হসপিটালে কোনো সমস্যা হয়েছে? ডক্টর ম্যাডাম, বড় কোনো সমস্যা হয়েছে কি? এবার আমায় এক বৈরম নারকলের নাড়ু দিতে হবে বিনোদ দাদা। 2 বয়াম দেব ম্যাডাম। লক্ষ্মীর কি হয়েছে, ও ঠিক আছে তো? লক্ষ্মী নতমস্তকে ঝরঝরিয়ে কেঁদে উঠল। বিনোদ ক্লান্ত দৃষ্টিতে তাকায় কান্নারত মেয়েটির দিকে। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে পৃথিবীর সকলকে সে বাবা হচ্ছে। সে ছাড়েনি মেয়েটির হাত, বরং শক্ত করে আঁকড়ে ধরেছিল, যার বদৌলতে সৃষ্টিকর্তা আজ তাকে পরিপূর্ণ করে দিয়েছে। ক্লান্ত হাতে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল সে। তার থেকে বেশি হীনমন্যতায় ভোগে মেয়েটি তাকে বাবা হওয়ার সুখ দিতে না পেরে। সেই দুর্ঘটনার পরে কাছে আসতে চাইতো না, বারবার বলতো আর একটা বিয়ে করার কথা। আজ সকল ঝড়ঝাপটা পেরিয়ে তারা সফল। শিয়াশা মুচকি হেসে প্রেসক্রিপশন লিখতে শুরু করলো। এমন কত শত সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছে সে ডাক্তারি জীবনে, তা অগণিত। আবার বহু কুৎসিত মুহূর্তেরও সাক্ষী হয়েছে যেখানে একজন 9 মাসের গর্ভবতী মহিলা স্বামীর থেকে লাথি খেয়ে হাসপাতালে ভর্তি হয়। দীর্ঘশ্বাস ফেলে ফোনের দিকে এক নজর তাকালো। কোনো নোটিফিকেশন নেই বড় ভাই অ্যাকাউন্টটি থেকে। সেই রাতের পর থেকে একটা বার যোগাযোগ হয়নি। যত সময় গড়াচ্ছে অস্থিরতা বাড়ছে। লোকটির সাথে কথা বলতে, তার পাশে হাঁটতে তার ভালো লাগে। শত ব্যস্ততার মাঝেও তাকে কল করত। এখন তো একটা সিঙ্গেল মেসেজও নেই। রাগ করেছে কি তার উপর? মামা অমন ব্যবহার না করলেই পারত। সকাল তখন 11টা। মিনি গুনগুন করে গান গাইছে আর বসার ঘরে হাঁটছে। হাঁটছে বললে ভুল হবে, আশরাফকে পর্যবেক্ষণ করছে। মামা মাত্র এসেছে বাহির থেকে। এই খ্যাচরা লোক আবার বাড়ি থেকে বের হবে মনে হয়। বের হলে সে টিভি দেখবে। আপা নেই, নানা নেই, মামি অনেক ভালো, তাকে কিছু বলে না, বরং তার সাথে মিলে মজা করে টিভি দেখে। খুব মজা হবে। পড়াশোনা করতে আর ভালো লাগে না। আনন্দে টইটম্বুর হয়ে আশরাফকে এক গ্লাস জুস এগিয়ে দিল সে। ফোন থেকে দৃষ্টি তুলে আশরাফ মিনির দিকে তাকায়। চেহারায় আনন্দ উপচে পড়ছে। তবে মিনি আর মৃন্ময়ীর জন্যে আশরাফ সর্বদা খ্যাচরা। সেই খ্যাচরা অভ্যেস থেকেই মিনির সকল আনন্দে পানি ঢেলে আদেশের সুরে বলল, 5 মিনিট সময়ের মধ্যে তৈরি হয়ে নিচে নামবি তোর মামিকে নিয়ে। মিনি আহত কণ্ঠে তেতে উঠল। আমি কোথায় যাবো? কেন যাবো? আপনি মামিরে লইয়া ডেটিংয়ে গেলে যান, আমি ঘরে থাকবো। আমার মেলা পড়া আছে। মুখ ভেঙে দেব তোর। ডেটিং এ কি? হ্যাঁ, এইসব শব্দ কোথায় শিখেছিস? আশরাফ খেকিয়ে উঠল। মিনি তেরা গলায় বলল, আমি কোথাও যাবো না। আমার 2 দিন পর পরীক্ষা। স্যারেরা ঘরে বইয়া পড়তে বলছে। তুই বই পড়বি নাকি স্টার জলসা দেখবি তা আমার ভালো করে জানা আছে। তুই তো সোজা কথায় যাবি না। তুই আর জোড়া বেদ হলো এক অপরের বান্ধবী দুটো। পিঠে না পড়লে তোর শিরা দ্বারা সোজা হয় না। বলেই আশরাফ ফুলদানির ভেতর থেকে বেতটা বের করতে নিল। মিনি মেজাজ দেখিয়ে এক ছুটে দৌড়ে দিল। মিনি যেতেই আশরাফ আবারও ফোন নিয়ে বসলো। মৃন্ময়ীকে কলেজে ভর্তি করাতে যাবে, মিনিকেও নিয়ে যাবে সাথে করে। দুটোই তো সারাদিন ঘরে থাকে। বাহির থেকে ঘুরিয়ে আনবে, মন ফুরফুরে হয়ে যাবে। সাফেদ বাথরুমের আড়ালে সদ্য গোসল নেওয়া সিক্ত বলিষ্ঠ দেহ, বক্ষস্থানের মাংসল পেশিগুলো সুদৃশ্যমান। মাথায় তোয়ালে চালাতে চালাতে দর্পণ একবার দরজার দিকে তাকালো। রাষ্ট্রীয় মিশনের চূড়ান্ত শুনানির কারণে তাকে সহ উক্ত মিশনে যুক্ত সকলকে ঢাকায় আসতে হয়েছে। অফিস থেকে কোনো রকম কাজ শেষ করে মাত্র হোটেলে ফিরল। আগামী 2 ঘন্টা হাতে ফ্রি সময় আছে, তাই এতটুকু সময় নিজেকে দিচ্ছে। আগামী 7 দিন তার জন্য খুব গুরুত্বপূর্ণ। ট্রাই 7 কেসটির গতিবিধি নিশ্চিত করার এটাই সুযোগ।
দেশে হওয়া প্রতিটি হামলা যদি সে আটকাতে পারে তবে একটু হলেও ক্ষতি সাধন হবে ঘাতকদের, যেটা একটু হলেও নজর কাড়বে যে এই সকল কিছুর পিছনে মাস্টার মাইন্ড রয়েছে। আর সে এটাই চায়, ক্ষিপ্ত হয়ে কোনো এক ভুল করুক। কলিং বেল বেজে উঠতেই সে ব্যস্ত পায়ে এগিয়ে যায় দরজার দিকে। এক কাপড়ে বান্দারবান থেকে ঢাকায় আসে সে। পোশাক অর্ডার করেছে, তা এখন এসেছে বোধহয়। দরজা খুলতেই রুম সার্ভিস বয় একটি প্যাকেট এগিয়ে দেয়। সে ধন্যবাদ জানিয়ে মানি ট্রান্সফার করতে যায়, কিন্তু ছেলেটি জানায় টাকা পেইড। দর্পণের ভ্রুকুটি এক হয়ে গেল। আমি তো বিল পে করিনি, তবে আর এটা ক্যাশ অন ডেলিভারি ছিল। ছেলেটি প্রফেশনাল কৃত্রিমতা বজায় রেখে বলল, সরি স্যার, আই ডোন্ট নো। আমার কাজ আপনার নামে আসা পার্সেল পৌঁছে দেওয়া। দর্পণ মাথা নেড়ে সম্মতি দিয়ে দরজা আটকে ভেতরে চলে আসে। মনের ভেতর খচখচ থাকলেও নির্ভীক হাতে গ্লাভস পরে বক্সটি খুলতে লাগলো। কেউ কুষড়যন্ত্র আটছে নাকি তার বিরুদ্ধে? বক্সটি খুললে বিরক্তিতে মুখ থেকে চ শব্দ করে ওঠে দর্পণ। সাদা রঙের ক্যাজুয়াল পোশাকে যত্ন করে সাজিয়ে রাখা বক্সটি, সাথে ব্র্যান্ডেড পারফিউম, ঘড়ি, এগুলো সে অর্ডার করেনি। তবে এগুলো কোত্থেকে আসলো? সে ভ্রু কুচকে দুহাতে মেলে ধরল শার্টটি। সফট সিল্কি ট্রান্সপারেন্ট ফেন্সি শার্ট, সাথে সাদা প্যান্ট। এমন ইনফর্মাল শার্ট সে ইহকালে কখনো পরেনি। সময় গড়াতে থাকে দ্রুত গতিতে। নিজের পোশাক আসছে না দেখে দর্পণ ওটাই পরে নেয়। নিচে খেতে যাবে, আরো অফিসাররা রয়েছে, একসাথে খাবে। আয়নার সামনে দাঁড়ালে তার ইতস্ততা দ্বিগুণ বেড়ে যায়। নামে মাত্র শার্ট, পাতলা আবরণে দেহের অভ্যন্তরে পুরুষালী আকর্ষণীয় মাংসল পেশির ভাঁজ সব দৃশ্যমান। একজন সেনা কর্মকর্তার এমন পোশাক মোটেই দৃষ্টিনন্দনীয় নয়। সে অসহায় হয়ে এদিক ওদিক তাকায়। ইনার টি শার্টও ধুয়ে দিয়েছে যে নিচে পড়বে। বাধ্য হয়ে সে বেরিয়ে পড়ে ওই পোশাকেই। 5 তলা থেকে দোতলায় রেস্টুরেন্টে নামলে ললাটের ভাঁজ দৃঢ় হয়। নিজের পোশাকের সাথে সাদৃশ্য নারী অবয়বেও এই একই পোশাক দেখতে পেয়ে স্তম্ভিত কৌতূহলী পানে সে সহকারী অফিসারদের টেবিল পাশ কাটিয়ে এগিয়ে যায় ওই টেবিলের দিকে। প্রতিটা নারীর কাছে তার পছন্দের পুরুষ যে কতটা সুদর্শন হয় তার বর্ণনা হয়তো সেই নারী নিজেও দিতে পারবে না। সর্বদা ফর্মাল লুকে দেখা পুরুষটিকে কখনো এমন ক্যাজুয়াল লুকে দেখার সুযোগ হবে ভাবতে পারেনি। ফিনফিনে পাতলা পোশাকের আড়ালে পুরুষালী বাংশল পেশির এই একটা খাজ উষ্ণতা ছড়াচ্ছে নারীটির অন্তঃকরণে। 6 ফুট 2 ইঞ্চির দেহে ঢিলেঢালা শার্টের সাথে গোটানো হাতা সামান্য একটা জিনিস পুরুষটির সুদর্শনের মাত্রা তরতর করে বাড়িয়ে তুলছে। টপ টু বটম শার্টের প্রতিটি বোতাম এমনভাবে আটকানো যেন ফর্মাল পোশাক পরেছে। ফেন্সি পোশাকে এভাবে বোতাম লাগানো খানিক হাস্যকর লাগছে, তবুও এতটুকু খুঁত যেন পুরুষটির সৌন্দর্য নষ্ট করতে পারছে না। বাহ্যিক গঠন, ব্যক্তিত্ব, হাঁটার বাচনভঙ্গি, চেহারার গাম্ভীর্যতা সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। কিন্তু অদ্রিতার শুধু দৃষ্টি নয়, বরং মস্তিষ্ক সহ বুকের বাপাশে ধরপড় করা ওই যন্ত্রটিতেও যেন এই পুরুষটিরই শুধু আধিপত্য। রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলা উত্তেজনা তাকে নিজের করে পাওয়ার। এর থেকে যে নিস্তার নেই, সে কিভাবে বোঝাবে মনকে আর সামনের পুরুষটিকে? ললাটে অজস্র বলি রেখা, মস্তিষ্কে অজস্র প্রশ্ন। সম্মুখ দৃষ্টির প্রসন্নতা, লাজুকতা, কামুকতা যেন আজই নজরে পড়ল। এর আগে কখনো এমন দৃষ্টি সে খেয়াল করেনি, করার কথাও না। প্রফেশনাল কাজের বাইরে কখনো এক নজর শীতল দৃষ্টি ফেলতো না সে অদ্রিতার দিকে, তাই হয়তো বিষয়টা এড়িয়ে গিয়েছে। দর্পণ যেতেই অদ্রিতা মুচকি হেসে চেয়ার এগিয়ে দিল। দর্পণ চুপচাপ বসে চেয়ারটিতে, অদ্রিতাও বসে দর্পণের বিপরীত চেয়ারে। একবার আগাগোড়া পর্যবেক্ষণ করে নেয় অদ্রিতার। সফেদ রঙা সেম শার্ট, সেম প্যান্ট, ইনারের পোশাকটিও অশ্লীল। সে চোখ সরাই, দৃষ্টি তাক করে একদম চোখে চোখে। অদ্রিতা উৎফুল্লিত কণ্ঠে বলল, আপনাকে সুন্দর লাগছে। আমি প্রচুর এক্সাইটেড ছিলাম আপনাকে এমন ক্যাজুয়াল পোশাকে দেখার জন্য। ভুল বললেন মিস অদ্রিতা, এটা ক্যাজুয়াল পোশাক নয়, অশালীন ফ্যান্সি পোশাক। অদ্রিতা কাঁধ নাচিয়ে বলল,
মেবি, কিন্তু ওটা অশালীন হবে না, হট হবে। দর্পণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অদ্রিতার দিকে। অদ্রিতার নির্লিপ্ততা অস্বাভাবিক লাগছে তার কাছে। কি অর্ডার করবো স্যার? ও সরি, আজ কোনো প্রফেশনাল সম্বোধন নয়। দর্পণ কি অর্ডার করব? দর্পণ প্রতিক্রিয়া দেখায় না, শীতল দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলল, এই দায়িত্বটা আপনার নয় মিস অদ্রিতা। অদ্রিতা মুচকি হাসি দেয়, বলে, মিস অদ্রিতা নয়, দর্পণ। শুধু অদ্রিতা বলুন। আর আমায় আপনি করে বলার প্রয়োজন নেই, তুমি করেই বলতে পারেন। আমি কিছু মনে করব না, বরং খুশি হব। আপনার খুশি অখুশি আমার বিবেচ্য বিষয় নয়। কণ্ঠে তিক্ততা বজায় পেল। অদ্রিতার হাসি হাসি মুখটাই একটু ভাটা পড়লেও তা বেশিক্ষণ টিকল না। এখন বিবেচ্য বিষয় না হলেও একটা সময় আপনার ধ্যান জ্ঞান, বিবেচ্য অবিবেচক সকল বিষয়ে আমি হব। সাউন্ডস ফানি। দর্পণ মৃদু হেসে বলল, হাসিতেও তার তুচ্ছ তাচ্ছিল্য। এটা বাদ দিন, কথা তো হতেই থাকবে। আমরা বরং খাবার অর্ডার করি, খিদে পেয়েছে আমার। দর্পণ পুরোপুরি অগ্রাহ্য করলো অদ্রিতার কথা, কাট কাট কণ্ঠে বলল, এগুলোর মানে কি মিস অদ্রিতা? কোনগুলো? হোয়াই ডিড ইউ সেন্ড মি দিস টাইপ অফ চিপ ড্রেসেস? ভালোবাসার মানুষটিকে নিজের দেয়া পোশাকে দেখতে চেয়েছিলাম, এবং আপনাকে আমার কল্পনার থেকেও সুন্দর লাগছে দর্পণ। আপনার মস্তিষ্ক সচল নেই মিস অদ্রিতা, তা কি আপনি জানেন? এর কারণও আপনি। আমার মস্তিষ্ক আপনি ব্যতীত অন্য কিছু ভাবতে পারে না। দর্পণ নামটি আমার মস্তিষ্কে অচল করে রেখেছে, অন্য কিছু ভাবার ফুরসত দেয় না। আমি আর পারছি না দর্পণ, আমার আপনাকে প্রয়োজন। দর্পণের মুখভঙ্গি অত্যাধিক পরিমাণে স্বাভাবিক। মেয়েটির আর্তনাদ কর্ণকুহরে পৌঁছিয়েছে কিনা বোঝা দেয়। অনতি দূরে টেবিলে বসা অফিসারদের দৃষ্টিক্ষণ সময় বাদ এগিয়েই এদিকেই আপতিত হচ্ছে। কেউ আবার মিটিমিটি হাসছে দুজনের পোশাকের মিল দেখে। মোটামুটি সকলে ধারণা করে নিয়েছে কলিগ থেকে যুগলে পরিণত হয়েছে দুজন। এমন ঘটনা অস্বাভাবিক নয়, অনেকে দেখেছেন। ইউ হ্যাভ লস্ট ইউর মাইন্ড মিস অদ্রিতা। আপনি কার সাথে কি কথা বলছেন ভুলে বসেছেন। নিজের বোকামি নিজের কাছে রাখুন। আপনি আমার কাছে আমার আন্ডারে কাজ করা একজন সেনা সদস্য ব্যতীত আর কিছু না, তাই নিজের মধ্যেও এমন ভুল আকাঙ্ক্ষা পুষবেন না। অদ্রিতার প্রফুল্ল উৎফুল্লতা ম্লান হয়ে যায়। ম্লান দৃষ্টিতে তাকিয়ে থাকে দর্পণের আটোসাটো হয়ে থাকা মুখটির দিকে। তাচ্ছিল্য হেসে বলল, তো কে পুষবে? ডক্টর শিয়াশা চৌধুরী? দর্পণের মুখভঙ্গি কঠোর হয়, তবুও শীতল কণ্ঠে বলল, আপনি কিভাবে ভাবলেন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাকে কৈফিয়ত দিব? বাহ, এর মধ্যেই ব্যক্তিগত হয়ে গিয়েছে। অদ্রিতা হেসে উঠল, চোখ দুটো তার ছলছল করে উঠছে ইতিমধ্যেই। হাতের মেনু কার্ডটি রেখে আবারও ওই কঠোর দৃষ্টিতে চোখ নিবদ্ধ রেখে আকুতির কণ্ঠে বলল, আমাকে কেন ভালোবাসা যায় না? কারণ একজনকেই ভালোবাসা যায়, জনে জনে ভালোবাসা যায় না। অদ্রিতা ফুঁসে ওঠে, টেবিলে সজোরে হাত চাপড়ে বলল, কি আছে তার মধ্যে যা আমার নেই? তার থেকে শতগুণ বেশি সুন্দরী, এস্টাবলিশড আমি। আপনাকে অনেক ভালো রাখবো আমি। দর্পণ মৃদু হেসে উঠল, কিছু বলল না। আলগোছে পকেট থেকে ফোনটা বের করলো। অদ্রিতা নুইয়ে গেল দর্পণের নির্বিকারত্বতায়। ম্লান কণ্ঠে ফের তিক্ততা ছুড়ে বলল, নাকি সে প্রাঙ্গণ সেনাপ্রধান জেনারেল আশফাক আহমেদের নাতনি বলেই তার এত কদর? সাইফ চৌধুরীর মতো স্বনামধন্য অয়েলদি বনেদি বাবার মেয়ে বলেই তার প্রতি এত ভালোবাসা? দর্পণ ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তাকায় জোরপূর্বক ভালোবাসা আদায়ের চেষ্টায় মগ্ন নারীটির দিকে। সগৌরবে কণ্ঠে বলল, পার্থক্য এটাই, যেখানে আপনার মতো নারীরা টাকা পদ ক্ষমতা সৌন্দর্য দিয়ে সব কিছুকে বিবেচনা করেন, সেখানে সিয়াশা এই সকল কিছুর ঊর্ধ্বে। একটা ওয়েলথি ফ্যামিলির মেয়ে হওয়া সত্ত্বেও তার বাসের জানালার পাশের সিটটি খুব পছন্দের। 5 তারকা হোটেলে খাওয়ার প্রাচুর্য থাকা সত্ত্বেও তার মারমা বাজারের ওই হতদরিদ্র পানওয়ালার মশলা পান, টঙের দোকানের কড়ালি কারের চা, রোড সাইডের ঝালমুড়ি পানিপুরি তার খুব পছন্দের।
সে একটা মুক্ত পাখি, যাকে টাকা, দামি দামি উপহার, টাকা, গাড়ি, বাড়ি খুশি করতে পারে না। যেখানে নারীরা তার প্রিয় মানুষটির কাছে অ্যাপল ওয়াচ, আইফোন, বিলাসবহুল বাড়ি উপহার চায়, সেখানে সে আমার কাছে পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা কুঁড়ে ঘর চায়। ঘন জঙ্গলে লুকিয়ে থাকা কাঠবিড়ালি দেখলে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। বৃষ্টির পানি ছুঁতে পারলে সে খুশি হয়ে যায়। নিস্তব্ধ রজনীর জনমানবহীন পথে আমার হাত ধরে হাঁটতে পছন্দ করে। প্রাতকালের পাহাড়ের চূড়ায় সবুজ ঘাসের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট ডেইজির মাঝে শুয়ে থাকতে পছন্দ করে। সে অনন্য, তার চাওয়া পাওয়া, আচার আচরণ, প্রাণোচ্ছলতা থেকে নয়তো এই নামহীন পরিচয়হীন অনাথ একটা ছেলেকে ভালোবাসতে পারে। তাকে ভালোবাসার কারণ বর্ণনা করতে গেলে আমি ক্লান্ত হয়ে যাব, তবুও আমার কারণ শেষ হবে না। নিজেকে তুলনা করতে যাবেন না তার সাথে, তাহলে নিজেই হতাশ, তুচ্ছ, তাচ্ছিল্য হবেন তার মহত্ব, অন্তর্নিহিত সৌন্দর্য দেখে। অদ্রিতার বুকের ভিতর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রিয় মানুষটির মুখ থেকে অন্য কারোর এত সুন্দর বর্ণনা শুনে। কথা শেষ করতেই দর্পণ হাতের ফোনটি তুলে ধরে অদ্রিতার সামনে। অদ্রিতা চমকে উঠল স্ক্রিনে থাকা নিজেকে দেখে, দর দর করে ঘামতে লাগলো। হাঁসফাঁস করে তাকায় দর্পণের দিকে, ওষ্ঠপুটে তার ক্রূর হাসি। গত 2 দিন আপনি ছুটিতে ছিলেন মিস অদ্রিতা, অনেক কিছু মিস করে গিয়েছেন। আপনি যাকে সিয়াশাকে মারার দায়িত্ব দিয়েছিলেন তারা সকলে আমার কাছে বন্দি দশায় রয়েছে। আপনি ভালোবাসার যোগ্য নন। আপনি এক হিংস্র, প্রবণ হিংস্র নারী, যে কিনা নিজের সুখ পাবার জন্য কারোর জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। আপনার মতো হিংসাত্মক নারী দেশ ও দেশের মানুষের উভয়ের জন্য অনিষ্টকারী। অদ্রিতার চোখ থেকে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। উন্মাদের মতো নিজের চেয়ার ছেড়ে দর্পণের সামনে হাঁটু গেড়ে বসলো। তার দুহাত নিজের গলে ঠেকিয়ে কান্নারত গলায় বলল, আমি আপনাকে খুব ভালোবাসি দর্পণ, আর আপনার জন্যই আমি এগুলো করেছি। আমি তাকে আপনার পাশে সাথে সহ্য করতে পারি না। কোনো নারী তার ভালোবাসার মানুষকে অন্য নারীর সান্নিধ্যে সহ্য করতে পারে না। আপনি যখন তার চুল বেঁধে দেন, তার হাত ধরে রাস্তা পার করে দেন, বিশ্বাস করুন আমার ভিতরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, বুকের ভিতরে রক্তক্ষরণ হয়। আপনি কেন বুঝতে চান না? প্লিজ দর্পণ, গিভ মি এ চান্স। আমি সিয়াশাকে কিচ্ছু করব না, আপনি শুধু আমার হয়ে যান। দর্পণ ধীর গতিতে নিজের হাতটা ছাড়িয়ে নিল, দৃঢ় কণ্ঠে বলল, আপনি কিছু করতে পারলে তো করবেন। বলেই আবারও ফোনটা তার মুখের সামনে তুলে ধরলো, যেখানে সফেদ নোটিশ কাগজে গোটা গোটা অক্ষরে লেখা তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আদ্রিতা বিস্ফোরিত নয়নে তাকালো দর্পণের দিকে, আর্তনাদের সাথে বলে ওঠে, আপনি এটা করতে পারেন না দর্পণ। দর্পণ ফোন পকেটে ঢুকিয়ে বলল, 1 ঘন্টার মধ্যে নোটিশটির প্রিন্ট কপি আপনার কাছে পৌঁছে যাবে। এটা ভাববেন না আপনি সিয়াশাকে মারতে চেয়েছেন কিংবা আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলিয়েছেন বলে এটা করছি। আপনার মতো একজন হিংসাত্মক নারী আমাদের দেশের জন্য এবং এদেশের মানুষের জন্য আপনি ক্ষতিকর বলে করেছি। আজ নিজ স্বার্থে কাউকে মারতে চাওয়ার জন্য ঘাতকদের সাথে যুক্ত হতে পেরেছেন, আগামীকাল তাদের সমর্থনকারী হবেন না তার কি গ্যারেন্টি? আপনি দেশের জন্য কাজ করার যোগ্য নন। আসছি। বলেই দর্পণ চেয়ার ছাড়ে। অদ্রিতা হেসে উঠল, ক্ষমতার অপব্যবহার করছেন। অপব্যবহার নয়, বলুন সদ্ব্যবহার। আমাকে দেয়া ক্ষমতা দেশের সুরক্ষার্থে, আর আপনি দেশের জন্য ক্ষতিকর, তাই আপনাকে প্রতিহত করা আমার দায়িত্ব। আর একটা কথা, আমি আমাদের মধ্যকার এই কথা গোপন রাখবো, কারণ এতে আমার ব্যক্তিগত বিষয় জড়িয়ে আছে। আমি চাই না এটা পাবলিক হোক। বলেই দর্পণ পা বাড়ায়। যখন সিয়াশা জানবে আপনি তাকে ব্যবহার করছেন, তখন এই ভালোবাসা থাকবে? দর্পণ থমকায়, পা আপনা আপনি থেমে যায়, ঘাড় ঘুরিয়ে তাকায় অদ্রিতার দিকে। অদ্রিতাও তাকিয়ে আছে তার দিকে, মৃদু হেসে বলল, সাইফ চৌধুরী এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন। তার সাথে জড়িত সবকিছু কেসকে গতিবিধি দান করবে। সেখানে সাইফ চৌধুরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিয়াশা চৌধুরী, যাকে আপনি নিজের কাজের জন্য ব্যবহার করেছেন। যখন সিয়াশা জানবে আপনি কেসের গতিবিধি বাড়ানোর জন্য তাকে নিজের সাথে জড়িয়েছেন, তখন থাকবে এত ভালোবাসা? বিশ্বাস করবে আপনাকে? উত্তর দেওয়ার প্রয়োজন বোধ না করলেও অন্তঃকরণে লুকিয়ে থাকা ভয় থেকে আপনা আপনি অস্ফুট স্বরে খানিক সান্ত্বনামূলক বাক্য বের হয়ে গেল।
সব কিছুর ঊর্ধ্বে সে নিজের থেকেও আমায় বেশি ভালোবাসে। তাকে অবিশ্বাস করার সুযোগটুকুও দেয়া হবে না। বলেই সে গটগট পায়ে ওই ফ্লোর ছেড়ে নিজের রুমে চলে আসলো। যাদের কাছে পোশাক অর্ডার করেছিল তাদের ফোন দিয়ে ইচ্ছে মতো ঝেড়ে দেয়। তারা ক্ষমা চায়, কৈফিয়ত দিয়ে বলে ডেলিভারি ম্যান জ্যামে আটকে আছে। সে ফোন কেটে চুল আঁকড়ে ধরে বসে পড়ে বিছানায়। অদ্রি তাকে জোর গলায় বলে আসলেও একটা না বলতে পারা দুশ্চিন্তারা জেঁকে বসেছে। সে যে কোনো মূল্যে ঘাতকদের খুঁজে বের করতে চেয়েছিল। এর জন্যে সে সাইফ চৌধুরীকে টার্গেট করলেও শিয়াশাকে কখনো নিজের টার্গেট করেনি। তবে শিয়াশাকে সে নিজের প্রথম পদক্ষেপ বানিয়েছিল, যেটি থানচির ঘটনার পর মেয়েটির একটু সান্নিধ্যে ভালোবাসায় পরিণত হয়। এরপর থেকে সে সবসময় শিয়াশাকে এইসব কিছু থেকে দূরে রাখতো। কিন্তু মেয়েটি যে অনেক আগে থেকেই জড়িত ছিল এই সকল কিছুর সাথে। গতকাল নিজামের কাছে শিয়াশার পরিচয় সহ ইচ অ্যান্ড এভরি সেকেন্ডের ইনফরমেশন ছিল। এমনকি মৃত আগন্তুক নাফিসের ফোনেও শিয়াশার বাল্যকাল থেকে বড়বেলার ছবি রয়েছে। এত সব কিছুর মাঝে যদি শিয়াশা তাকে ভুল বোঝে? কিছু সময়ের মাঝেই বিধ্বস্ত হয়ে উঠল দর্পণ। কেসের চিন্তায় নয়, শিয়াশার চিন্তায়। তার চিন্তার কারণ যে চিন্তা দূর করার উপায়ও সেই। তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে ঢুকলো মেয়েটি অনলাইনে। ফোন দিতেই তৎক্ষণাৎ রিসিভ হলো। ভেসে উঠল ফ্যাকাশে উদ্বিগ্ন মুখ। বেরির মতো গোলাপি রসালো ঠোঁট দুটো একে অপরের সাথে এঁটে আছে। আখিদ্বয় রাগে অশ্রুতে টলমল হয়ে আছে। তপ্তশ্বাস ফেলে দর্পণ সোফায় গা এলাই পায়ের উপর পা তুলে শার্টের টপ বোতাম দুটো খুলে এসি ছেড়ে দেয়। দর্পণের এমন নির্লিপ্ততায় শিয়াশার রাগ তরতর করে বেড়ে যায়। অশ্রুসিক্ত নয়নে বলে, একটা সিঙ্গেল মেসেজ করার সময় হয়নি আপনার? ওষ্ঠদয়ে প্রশান্তির হাসি ফুটে ওঠে দর্পণের। কই আগে তো কেউ এমন কৈফিয়ত চাইতো না তার কাছে। দিন শেষে তার জন্য অপেক্ষা করার মতো কেউ থাকতো না। কাজ শেষে কাউকে ফোন দিতে হবে এমন কেউ ছিল না। অন্তভাগে দর্পণের চারিদিকের পৃথিবী ছিল শুধু একাকিত্ব, নিঃসঙ্গতা। সেখানে আজ কেউ তার জন্য অস্ত্র বিসর্জন দিচ্ছে। শিয়া নামটিতে এত সুখ কেন? এখন আর নিজেকে অনাথ, একা, পরিবারহীন মনে হয় না। এখন তারও একটা পরিবার রয়েছে যার কাছে তাকে কৈফিয়ত দিতে হয়। এমন কৈফিয়ত দেওয়ার জন্যেই তো তার হৃদয়টা তৃষ্ণার্ত হয়ে আছে। সকল চিন্তা, ভয়, রাগ যেন ছুটে পালায়। ব্যস্ত ছিলাম সিয়া। মৃদু হেসে বলল দর্পণ। শিয়াশা টিস্যুতে নাক মুখ মুছতে ছিল। হাসপাতাল থেকে এসেছে একটু আগে। গোসল করে মাত্র বসেছিল। দর্পণের দিকে তাকালে তার চোখ যায় দর্পণের পোশাকে। টিস্যুগুলো ফেলে তাড়াতাড়ি করে ফোনটা কাছে নিল। ভ্রু কুঁচকে যায় তার পোশাকের ধরন দেখে। শিয়াশার দৃষ্টি অনুসরণ করতেই দর্পণ কাছুমাছু করে উঠল। টি টেবিলের উপর রাখা ফোনটা তুলে শুধু মুখটা দৃশ্যমান করে রাখলো। শিয়াশা তীব্র কৌতূহল, ক্ষোভ প্রকাশ করে চোখ মুখ কুঁচকে বলল, ছি, আপনি এমন অশ্লীল পোশাক পরে আছেন কেন? শিয়াশার প্রশ্নে দর্পণের ইতস্ততা বাড়ে। ইতস্তত গলায় বলল, এটা অশ্লীল পোশাক লাগলো তোমার কাছে? তো আপনার কাছে কি এটা ডিসেন্ট পোশাক লাগছে বুঝি? হানিমুন করতে গিয়েছেন ওখানে? দর্পণ বোকা বোকা হেসে উঠল। বোকা বোকা কণ্ঠেই বলল, তুমি ছাড়া হানিমুন করবো কিভাবে? শিয়াশা দাঁত কিরমির করে উঠল। কেন? যেভাবে আমি ছাড়া অন্য মানুষের সামনে এমন অশ্লীল পোশাক পরে আছেন সেভাবে করবেন। দর্পণ গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। গায়ের শার্ট খুলে ছুঁড়ে মারে ডাস্টবিনে। কাপড় খুলে ফের বাথরব গায়ে জড়িয়ে ফোন হাতে নেয়। আমার কাছে কোনো পোশাক ছিল না, তাই ওটা পরতে হয়েছে। শিয়াশা আর চোখে দেখতে থাকে শ্যাম সুন্দর পুরুষটিকে। এ যেন আজন্মের তৃষ্ণা। মনে হচ্ছে কতদিন দেখে না। দর্পণ ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি দেখছো? শিয়াশা এড়িয়ে যায়। মুখ ভার করে বলল, আপনি কোথায় আছেন? ঢাকায়। কবে আসবেন? বলতে পারছি না। শিয়াশা ফের ব্যথিত হয়। মিনমিন করে বলে, আপনার কাছে আর ভালো লাগে না, তাড়াতাড়ি চলে আসুন।
দর্পণ নিরলস তাকিয়ে থাকে মুখ ভার করে বসে থাকা মেয়েটির দিকে। ইচ্ছে করছে মেয়েটির মুখের উদাসীনতা দূর করে আবার প্রাণোচ্ছল করে তুলতে। তার চোখ যে তাতেই অভ্যস্ত। দর্পণ যে ক্রমেই পরিচিত হচ্ছে নিজের দুর্বলতার সাথে, এতটুকু বোধহয় দর্পণ নিজেও উপলব্ধি করতে পারছে। দীর্ঘশ্বাস ফেলে আদুরে গলায় বলল, আমার কাঠবিড়ালির এত মন খারাপ হচ্ছে বুঝি? এখন কাঠবিড়ালির মন ভালো করে কিভাবে? শিয়াশার দৃষ্টি চঞ্চল হয়, লাজে আরক্ত হয় মুখটি আদুরে সম্বোধনে। দর্পণ মৃদু হেসে বলল, লিলি, ও তোমায় খুব মিস করছে। তাকে নিয়ে যাও তোমার কাছে। যতদিন না আমি আসছি ততদিন তোমার মন খারাপ দূর করার দায়িত্ব তার। শিয়াশা বড় বড় চোখ করে তাকায়। লিলি নামক রংচটা পালকে আবৃত চটর পটর পাখিটি তার খুব প্রিয়। সে উল্লাসিত কণ্ঠে বলল, লিলিকে নিয়ে আসবো। দর্পণ মাথা নাড়ে। শিয়াশা আনন্দে আটখানা হয়ে যায়, পরপরই মিলিয়ে যায়। ও আপনার নাম বলে দেবে। ও আমায় না দেখলে ডাকে না। শিয়াশার মুখে হাসি ফুটে উঠল। ঘন ঘন ঘাড় নেড়ে বলল, আচ্ছা, ধন্যবাদ মেজর। আপনার সেবায় সর্বদা নিয়োজিত নিরাপত্তা বাহিনীর এই কর্মকর্তা। দর্পণ মাথা নত করে পেশাগত গম্ভীর গলায় বলল। শিয়াশা খিলখিলিয়ে হেসে উঠল। দর্পণের দেহে প্রাণ সঞ্চার হয় ওই হাসির শব্দে। দেহের উদাসীনতা মুছে যায়, ফের উজ্জীবিত হয়ে ওঠে কর্ম উদ্দামতা, দৃঢ় প্রত্যয়গুলো। খানিক বাদেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দিলে ওয়েটার, খাবার সহ আর ডেলিভারি ম্যান দাঁড়িয়ে। মেজাজ খারাপ হলো দুজনকে দেখেই। কেটে যায় হাতে গোনা অনেক কয়টা দিন। মিনি আইদিন শিহাদের পরীক্ষা শেষ হয়েছে গতকাল। এক সপ্তাহ পর সাইফের আসার কথা থাকলেও সে আটকে যায় কাজে। 15 দিন হয়ে গেলেও সে দেশে আসেনি। দর্পণ নামক কাঠখোট্টা মেজরটির সাথেও সেই দিনের পর থেকে আর যোগাযোগ হয়নি শিয়াশার। বাবা নেই, প্রিয় মানুষটার কোনো খোঁজ খবর নেই। শিয়াশার মুখের দিকে তাকানো যাচ্ছে না, তাকালেই মনে হয় কেঁদে দেবে। আশরাফ আসফাক সর্বোচ্চ চেষ্টা করছে শিয়াশাকে হাসি খুশি রাখার জন্য। আউটিং, শপিং কোনো কিছুতে বাদ রাখেনি। এমনকি সাত সকালে বাবা ছেলে মিলে ঘন জঙ্গলেও ঘুরতে গিয়েছে শিয়াশার মন ভালো করার জন্য। আর তার জন্যেই তো শিয়াশার আনা ওই বেয়াদব পাখিটাকেও সহ্য করে নিচ্ছে আশরাফ। আশরাফের মেজাজ ইদানিং চড়া থাকে প্রায় সব সময়ই। কারণ হয়েছে ঘরে থাকা 4 রমণী। 4 বললাম ওই বেয়াদব পাখিটাকে নিয়ে। চরম বেয়াদব পাখিটি। দেখতে হবে না মনিবকে? প্রথম রমণীর কথায় আসি, সে হলো মিনি। মেয়েটির উৎপটাং আচরণ, স্টার জলসার মেলোড্রামা হাঁ করে দেখা। কতক্ষণ সাধু ভাষা, কতক্ষণ বিচলিত ভাষা, তো কখনো অশুদ্ধ ভাষা। এইসব গুরুচণ্ডালে শুনলে তার মেজাজ নিজস্ব স্বকীয়তা হারায়। দ্বিতীয় রমণী হলো শিয়াশা। মেয়েটি এখন সবসময় শাড়ি পরে বাহিরে বের হয়। অপরূপ সৌন্দর্যের মেয়েটিকে দেখতে লাগে ঠিক যেন তার আপা। সেই রূপ দেখলে যত না খুশি হয়, তার চেয়ে বেশি রাগ হয়। এর পেছনের কারণ মেজর দর্পণ এহসান বলে বিরক্তিকর লোক একটা। তৃতীয় রমণী হলো নেংটি ইঁদুর ছানা। তার বোকা নেংটি ইঁদুর ছানা আর নেই। সে এখন চালাক হয়ে গিয়েছে। এখন আর ধমকা ধমকি করে স্ত্রীর দায়িত্ব পালন করাতে হয় না। সে নিজেই আগ বাড়িয়ে হাসি মুখে করে, বলার আগে চুমু দেবে। রোজ সকালে হাসি মুখে তার সামনে শাড়ি পরবে। লজ্জার মাথা খেয়েছে। মেজাজ খারাপ কি শুধু শুধু হয়? আগে কি সুন্দর বকা দিলেই কেঁদে দিত, ভয় পেত। সেই ভীত মুখখানা এখন আর দেখা যায় না। এই দুঃখ সে কোথায় রাখবে, কাকে বলবে? এবার আসি চতুর্থ রমণী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অকৃতজ্ঞ রমণী লিলি। বেশিরভাগ মেজাজ খারাপ এই রমণীই করে। তার খাবে, তার পড়বে, আবার তাকেই বেয়াদব বলে নির্বোধ রমণী। প্রথম যেদিন এসেছে সেই দিনই বেশি কথা বলার কারণে তুমুল ঝগড়া বাঁধে লিলি নামক নির্বোধ বেশি কথা বলা প্রাণীটির সাথে। সেই ঝগড়ার মাঝেই আশরাফ তাকে বেয়াদব বলে ফেলেছিল। নির্বোধ প্রাণীটি ওই কথাটা সাথে সাথে মুখস্থ করে নেয়। এমনি সময় কত ভালো কথা বলে সেটা কানেও তুলবে না, কিন্তু একটা বাজে কথা বা গালি বলো অমনি ওটা মুখস্থ করে নেয়। তারপর থেকে সারাদিন চব্বে মামা বেয়াদব, বেয়াদব মামা, মামা বেয়াদব শয়তান প্রাণী। এর জন্য শিয়া তাকে কম বকা দেয়নি। সে কেন খারাপ কথা বলেছে ওর সামনে?
এসেছে থেকে তার সাথে পায়ে পায়ে ঝগড়া করবে, আবার নাটক করবে খাওয়ার সময়। কারো হাতে কোনো খাবার মুখে তোলে না তার হাত ছাড়া। বেয়াদব, অকৃতজ্ঞ, নির্বোধ প্রাণী। রাত 11:30, সোফায় বসে ফুঁসছে আশরাফ। রোষাগ্নি দৃষ্টি তাক করে রেখেছে ড্রয়িং রুমের এক কোনায় ঝুলতে থাকা খাঁচার ভেতরের রমণীর দিকে। এক নাগারে বুড়ো বলে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে কুৎসিত শব্দ হলো বুড়ো। এই শব্দের সাথে তার অ্যালার্জি আছে। ঘটনা একটু আগের। বাসায় আসার সাথে সাথে মামা খিদে বলে কান পাকিয়ে ফেলেছে তার। শিয়াশা মামা বলে ডাকে, তাই শুনে সেও মামা বলে ডাকে। লাগাতার অমন ডাকাডাকির কারণে সে রেগে গিয়ে বলে, বুড়ো পাখি, হাতে পায়ে এত বড় হয়েছিস, তবু খাইয়ে দিতে হবে কেন তোকে? ব্যাস, কোথায় কি শুনলো কে জানে, সেই থেকে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে যাচ্ছে, বুড়ো বুড়ো মামা, বুড়ো মামা, বুড়ো মামা, মামা বুড়ো। আশরাফ এবার রেগে মেগে নিচের ঘরে চলে গেল। বউ বুড়ো বলে, আবার তার সাথে এই রমণীয় যুক্ত হয়েছে। অসহ্য। লিলির সব রাগ গিয়ে আপতিত হলো মৃন্ময়ীর উপর। ঘরে ঢুকতেই মৃন্ময়ী হাসি মুখে দাঁড়িয়ে যায় আশরাফের সামনে। আঁচল দিয়ে যত্ন সহকারে মুখের ঘাম মুছিয়ে দিয়ে নিয়ম অনুযায়ী চুমু দিতে গেলেই আশরাফ তেতে ওঠে। এই মেয়ে, এই দূরে সরো। নির্লজ্জ নেংটি ইঁদুর ছানা, লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছ দেখছি। আজকালকার মেয়েদের মধ্যে যেতটুকু যা শিষ্টাচার ছিল, এখনকার দিনে তার পা ধোয়া পানিটুকু নেই। আগের দিনে স্বামীকে দেখলেই মেয়েরা মাথায় এক হাত ঘোমটা টেনে ভয়ে কাঁপত, আর এখনকার দিনের মেয়েরা স্বামী আসলেই গায়ে পড়ে। ছি ছি, কোথায় আসলো দুনিয়া? শোন ইঁদুর ছানা, যতই পটানোর চেষ্টা করো না কেন, আমি হুলো বেড়াল পড়বো না তোমার এই ছলছাতুরি কাজে। কি ভাবো তুমি এভাবে আমায় পটাবে, আর আমি তোমায় না খেয়ে ছেড়ে দেব? কখনোই না। বলেই সে গটগট পায়ে চেঞ্জিং রুমে চলে গেল। মৃন্ময়ী বাকহারা হয়ে তাকিয়ে থাকে তার গমনের দিকে। এই কোনো আজব প্রাণীর সাথে সংসার করছে সে। রাগে অভিমানে টইটম্বুর হয়ে গেল হ্যাংলা পাতলা রুগ্ন মৃন্ময়ী। তার কি কোনো আত্মসম্মান বোধ নেই? আর ধারে কাছেও ঘেঁষবে না সে। চেষ্টা করছিল নিজেকে লোকটার মনের মতো করে গড়ে তোলার জন্য, কিন্তু লোকটার মনেরই কোনো ঠিক নেই। রাত 12টায় আশরাফ থমথমে মুখে ঘুমোতে আসে। মেয়েটি তখন বিছানার একপাশে ঘুমিয়ে আছে। তেরচা চোখে সেদিকে তাকাতে তাকাতে এসি ছাড়লো সে। বুকে আসার জন্য ডাকতে হবে নাকি? কেন ডাকবে? সে হলো বেড়াল। নেংটি ইঁদুরকে যদি ডেকে বুকে আনতে হয়, তবে তার আর কি মান সম্মান রইল? এসির পাওয়ার 22-এ দিয়ে সে শুয়ে পড়ল। 10 মিনিট বাদে নিজের শীতে কেঁপে উঠল। তাড়াতাড়ি কাঁথা মুড়ি দিল সে। খানিক অবাক পানে মৃন্ময়ীর দিকে উকি মেরে তাকায়। শীতে কাঁপছে, আঁচল মুড়ি দিয়ে, তবুও কাঁথার ভেতর আসছে না। সে আবার নিজের জায়গায় শুয়ে গম্ভীর গলায় বলতে লাগলো, যে নারী স্বামীর দিকে পিঠ দিয়ে ঘুমায়, তার উপরে ফেরেশতারা সারা রাত নালত দেয়। তবা তবা, আল্লাহ তাআলার নালত যে কত ভয়ঙ্কর, তা যদি কোনো নেংটি ইঁদুরের ছোট্ট মাথায় ঢুকতো, তবে আর সে এমন কাজ করতো না। আল্লাহ আমাদের আশেপাশে সকলকে লানতের হাত থেকে রক্ষা করুক, আমিন। এমন বলতে বলতেই সে মাথায় হাত দিয়ে চোখ বুঝলো। মিনিট 2 যেতেই দুজনের মধ্যেকার দূরত্ব শূন্যে পরিণত হলো। কাঁথার ভেতর পাশে কারো অস্তিত্ব পেতেই আশরাফ কাঁধ ফিরে ঘুমালো। অনতি বিলম্বে কচ্ছপের গতিতে নরম রুগ্ন দেহটি সেটে গেল বলিষ্ঠ বুকের সাথে। সাথে সাথে দুটো বলিষ্ঠ হাতের বেড়ি বাঁধে আটকে গেল হ্যাংলা পাতলা রুগ্ন দেহটি। অন্ধকারাচ্ছন্ন ডোবা নিস্তব্ধ ঘরটিতে শুয়ে থাকা 2 মানবীর মুখেই তখন লেগে আছে তৃপ্তির হাসি। তা যেন মিলিয়ে গেল সেই অন্ধকারাচ্ছন্ন ঘরটির অন্ধকারের মাঝে। আশরাফের সাথে বনি বনাই পেরে ওঠে না মৃন্ময়ী। লোকটা তাকে কখন কিভাবে চাই এটা তার বোধগম্য নয়, বোঝার কথাও নয়। কোথায় হলো বেড়ালের বিরাট মস্তিষ্ক, আর কোথায় নেংটি ইঁদুরের ছোট্ট মস্তিষ্ক। বিশাল তফাৎ। ওপর থেকে আবার লোকটা রকচটা। দিনগুলো ওভাবেই এলোমেলো কেটে যায়, তবুও অন্তভাগে স্বামীর বুকে ঠাঁই মেলে। এটা এক না বলা প্রশান্তি, অন্তত একটা স্ত্রীর জন্যে।
ধীরে ধীরে চোখে কাজল টানলো মৃন্ময়ী। এখন আর চোখ দুটো অতল গহ্বরে ঢুকে নেই, ভাসা ভাসা দুটো স্বচ্ছ চোখ, ঠিক যেন দিঘির জলে ভাসা পদ্ম। প্রায়শই রাতে চোখের পাতলা আবরণে কারোর ঠোঁটে ছোঁয়া পায়। লিপ বাম লাগতে থাকা ওষ্ঠদ্বয় বিস্তৃত হয়ে গেল লাজুক হাসিতে। ঘন কালো লম্বা চুলগুলোকে মুক্ত করে দিলে এক অপার সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে। আরশিতে নিজেকে আপাত মস্তক দেখতে লাগলো। বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে দেহে। এখন আর ততটা রুগ্ন নেই বলে বুড়ো লোকটার যোগ্য বউ দেখতে লাগছে। বিয়ের এত মাস পরে বুড়ো লোকটার জন্যে সেজেছে। গলায় হাতে কানে জড়িয়েছে তার দেওয়া অলংকার। এখন দেখার বাকি রাতছটা মেজাজের লোকটি কি প্রতিক্রিয়া দেখায়। এই রাত 12টা, রাতের খাবার খেয়ে সকলে যে যার রুমে গিয়েছে, কিন্তু আশরাফ সেই এখন ঘরে যেতে পারেনি। লিলির সাথে এক দফা ঝগড়া করে আশরাফ রাগে ফোঁসফোঁস করতে করতে কাঁচা মরিচ তুলে ধরল তার মুখের সামনে। লিলি তখনও মামা লোভি লোভি, মামা লোভি লোভি বলে চেঁচিয়ে যাচ্ছে। এই লোভি শব্দটি একটু আগে শিখেছে, সেটাও আশরাফের কাছ থেকেই। ঘরে ঢুকতে পারিনি, এর মধ্যেই শুরু করেছে মামা খিদে, মামা খাবার, খাবার, খিদে খিদে। তাকে দেখলেই বেয়াদব পাখিটির খিদে পায়। সব তাকে চালানোর ধান্দা। সে যা পছন্দ করে না তাই এই বেয়াদব মেয়ে বেশি বেশি করে। ঝগড়া করতে করতে বলে ফেলেছে লোভী মহিলা, বেয়াদব মহিলা। লোভীটুকুই শুধু কানে শুনেছে, মহিলাটুকু আর শোনেনি। সেই থেকেই চেঁচিয়ে যাচ্ছে এইভাবে। আশরাফ কাঁচা মরিচ দিতেই সে উগ্রভাবে মুখে নিয়ে নিল সেটি। কাঁচা মরিচ তার প্রিয় খাবার। আশরাফ ভ্রুকুটি এক করে দেখছে কিভাবে মজা মজা করে কাঁচা মরিচ খাচ্ছে। খিটখিটে মেজাজে বলল,